গ্রামের মেঠো পথ ধরে হাঁটছে রহমত আর প্রিয়াঙ্কা। দুই পাশে সারি সারি গাছ আর নদী, মাঝখান দিয়ে রাস্তা। এই রাস্তা গিয়ে ঠেকছে বড় রাস্তায়। দুপুরের সূর্যের তিরক রশ্মি যখন শান্ত হয়ে আসে তখন পৃথিবীর বুকে নেমে আসে ছায়া। এই সময়টাতে মাঝে মাঝে বাতাস উদিত হয়। এমন সময় গ্রামের পথ দিয়ে হাঁটতে ভালোই লাগে। রহমত দুপুরের খাবার খেয়ে ইকরার সাথে কথা বলে যেই মাত্র ঘুমিয়েছিল তখনই প্রিয়াঙ্কার কল আসে। ধর ফরিয়ে উঠে বসে। তারপর কল রিসিভ করতেই প্রিয়াঙ্কা জানায় তার খুব খারাপ লাগছে। রহমতকে নিয়ে বের হয়ে গ্রামের পথে হাঁটবে। সোহাগকে কল করেছিল সোহাগকে কল করেছিল, সে নাকি রহমতের কথা বলেছে। আর মুজাহিদ তো মুজাহিদি। হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে যায়। আচ্ছা পিকু, আঙ্কেল আন্টি কত বছর আগে মারা গিয়েছে? আমি এই গ্রামে আসার আগে দিয়ে সেদিন আম্মু আব্বু একসাথে বেরিয়েছিল এক দূর সম্পর্কের আত্মীয়ের বিয়েতে, আর সেদিনই তাদের মৃতদেহ ফিরে আসে বাড়িতে। আমার আম্মুর কোনো ভাই বোন ছিল না, আম্মু একাই ছিল, আর আমিও আম্মুর মতোই একা। তাই রাহেলা খালা আমাকে এখানে নিয়ে আসে। তুই যে বললি তোর মায়ের কোনো ভাই বোন ছিল না, তাহলে রাহেলা কাকি তোর কেমনে খালা হয়? হ্যাঁ, রাহেলা খালা হচ্ছে আমার মায়ের চাচাতো বোন। খালা না থাকলে আজ আমায় পথে পথে ঘোরা লাগতো রে। তোর চাচা চাচি ফুপুরা কেউ নেই? এক ফুপু ছিল, সেও আমার মা বাবার 2 বছরের আগে মারা গেছে। তার 2টা ছেলে মেয়ে বিদেশে থাকে, তাই তো আমি একেবারে একা। আর আমার নানা নানিও বেঁচে নেই যে তাদের কাছে থাকবো। তোর জন্য অনেক খারাপ লাগে রে। তোর মতো একা হলে আমি মনে হয় মরেই যেতাম। তুই অনেক সাহসী, জীবন সংগ্রামে কখনো হারবি না। আমাকে তো জিততেই হবে। কখনো কোনো হেল্প লাগলে বলিস, যতটুকু পারি সাহায্য করব। তাই? হুম। তুই হেল্প করলে তো সবই ঠিক হবে। কি বিড়বিড় করছিস? আমাকে একটু ভালোবাসবি? আমাকে ভালোবাসার কেউ নাই রে। না আছে বাবা মা, না আছে কোনো ভাই ব্রাদার। অন্য মানুষের বাড়িতে থাকি ঠিকই, কিন্তু নিজের ঠিকানা বড় ঠিকানা। তুই না সেনাবাহিনী হবি? আমায় বিয়ে করবি? কি আবল তাবল বলছিস? তুই না বললি আমাকে হেল্প করবি? আমি এই হেল্পের কথা বলিনি। আমি তোকে ভালোবাসি রহমত। আমি তো তোকে ভালোবাসি না। কেন? আমি এতিম বলে? আমার বাবা মা নেই বলে? অন্যের বাড়িতে আশ্রিতা বলে? কেন রে? আমরা আশ্রিতা বলে আমাদের কি ভালোবাসার অধিকার নেই? পিকু এসব কি? চোখের পানি মোচ। ইকরাকে অনেক ভালোবাসিস? প্রিয়াঙ্কা আর কিছু না বলে বাঁকা হাসি দিয়ে নাক টেনে সামনের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ রহমত নদীতে পড়ে যেতে নিলেই প্রিয়াঙ্কা টেনে ধরে ওর হাত। রহমত তাকিয়ে দেখে প্রিয়াঙ্কা একদম ওর পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। আমি এত কিনারে আসলাম কি করে? আমি ঠেলে ঠেলে নিয়ে আসছি, তোকে নদীতে ফেলে মেরে ফেলবো। কি আশ্চর্য! আমি সেটা বলেছি নাকি? একটু জন্য জানে বেঁচে ফেললাম, তা আমি ও তো অন্য মানুষকে হলাম কি করে? আমার সাথে কথা বললে তুই আমাতেই মগ্ন থাকিস। ফালতু বকবক বাদ দিয়ে সামনে হাঁটতে থাক। আজকে আমি ওপারে চলে যেতাম। নদীর গভীরতা জানিস? সাঁতার শেখা মানুষও নদীতে নামতে ভয় পেত আগে। কেউ নামে না এখানে। আমি কখনোই এই নদীতে নামিনি। অনেক আগে নাকি আমার বয়সে এক ছেলে নেমেছিল আর উঠতে পারেনি। গ্রামের লোকের ধারণা এখানে কিছু আছে। আমার আবার এসব বিশ্বাস হয় না যদিও। তাই? তাইলে একদিন নেমে দেখাইস তো। আচ্ছা পিকু, আঙ্কেল আন্টিকে মিস করিস না? বাবা মাকে মিস করে না এমন কোনো মানুষ খুঁজে পাবি তুই? বাবা মা যে কি যার নেই সেই বোঝে। ওরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায়, আবার ফিরে আসে যার যার গন্তব্যে। রহমত বাসায় এসে দেখে ইকরা বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু ওর ফোন ঘুরে সাইলেন্ট হয়ে যায়। তাই বাসায় এসে ফোন দেয় ইকরাকে। যতবার কল দেয় ততবার সুইচ অফ বলে। রহমত ভাবতে থাকে হঠাৎ কি হলো। ইকরার ফোন তো কখনো বন্ধ হয়ে থাকে না, সে কি তাহলে রাগ করেছে? এইভাবে সারা রাত ট্রাই করতে থাকে, কিন্তু ইকরার ফোন বরাবরের মতোই বন্ধ দেখায়। সেদিন আর রহমতের ঘুম হলো না। পরের দিন রহমত নিজে কলেজে না গিয়ে ইকরার স্কুল আর বাড়ির মাঝপথে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ থাকার পর ইকরাকে দেখা যায় মিসরাতের সাথে আসছিল। রহমত ইকরার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তোমার ফোন বন্ধ কেন ইকরা? ইকরা কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মিসরাতও ইকরার সাথে সাথে। ওরাও জানে ইকরা যে রহমতকে মেনে নিয়েছে, কারণ ইকরার উদ্দেশ্যই তো সবাইকে জানানো, যেন কথাটা রাজুর কান পর্যন্ত যায়। আর তা হয়েছেও তাই। কি হলো, কথা কেন বলছো না? কি হয়েছে বলবে তো? কিছু না। কিছু না? তাহলে ফোন কেন বন্ধ? কথা কেন বলছো না আমার সাথে? আমার ভুলটা কোথায় বলবে তো? কালকে ফোন কখন সাইলেন্ট হয়ে গিয়েছিল খেয়ালই ছিল না, সত্যি বলছি।
মিশরা তোকে বলে দে অন্য মেয়ের সাথেই ঘুরে বেড়াতে। অন্য মেয়ের সাথে থাকলে ইকরাকে মনে থাকবে কি করে? ইকরা, না জেনে উল্টোপাল্টা কথা কেন বলছো? প্রিয়াঙ্কার ভালো লাগছিল না, তাই ওকে নিয়ে বের হয়েছিলাম। আর তুমি আমাদের কোথায় দেখেছো? আমাকে ডাকানো ডাক দিলে না? ইকরা কিছু না বলে হন হন করে চলে গেল। কালকে রহমত পড়ে যাবার সময় প্রিয়াঙ্কা যে বাঁচিয়েছিল এটা কেউ একজন ছবি তুলে ইকরার মেসেজ বক্সে পাঠিয়েছিল। নাম্বারটা ইকরার অচেনা। পরে অনেকবার ইকরা ফোন দেয় কিন্তু নাম্বার বন্ধ দেখায়। তারপর থেকে ইকরা ফোন বন্ধ করে রেখেছে। কি আশ্চর্য! ইকরার রাগ করার কারণ কি? সে তো রহমতকে ভালোবাসে না তাহলে? কিন্তু ইকরার রাগ হয়েছিল প্রিয়াঙ্কা আর রহমতকে একসাথে দেখে। রহমত বিরক্তি নিয়ে পাশের গ্রামে ওর কাকার বাড়ি চলে যায়। সারাদিন ওখানেই থাকে। কাজিনের সাথে ইকরার কথা শেয়ার করতেই সে সাবধান করে দেয়, কারণ ইকরার মতো মেয়ে যে রিলেশন করবে এটা কারোর ভাবনার বাইরে। রহমতের কাজিনরা সবাই ইকরাকে চেনে। রহমতকে ওর এক চাচাতো ভাই অনেকভাবেই বুঝায়, কিন্তু সে বলে, ভাই আসুন, ভালোবাসা ভালোবাসাই, এবং এর অনুভূতি সব সময়ের জন্য একই থাকে। তাই যে কারো কথায় আমার ওর প্রতি ভালোবাসা কমে যাবে না। তার ভাই বলে, রহমত এখন আমি তোকে চাই বলি না কেন তোর মাথায় ঢুকবে না? একসময় আমারও তাই ছিল, কিন্তু বাস্তবতার বেড়া জালে যখন ভালোবাসার মানুষ দুজন একে অন্যের থেকে বিচ্ছিন্ন হয়, যখন মনের হাজার ইচ্ছাও দুটি মানুষকে ধরে রাখতে পারে না কাছাকাছি, তখনই কিন্তু তাদের মধ্যে তীব্র বেদনার তৈরি হয়। তখন সময়ই সব বুঝিয়ে দেয়। তবে কি জানিস ভাইয়া, তুই যে বলি না বেদনাটার কথা, আমরা যখন এর বিশ্লেষণ করি তখনই দেখি তারা একজন আরেকজনকে খুব মিস করছে তাদের হাসি কাঁদা খুনসুটি এইসব। হয়তো তারা চোখও মুছে মনের মানুষের কথা ভেবে। আমরা তাদের নির্মল আনন্দের উপলক্ষ এই কষ্টময় বেদনাটুকুই। তারা এটা ভেবে খুশি হয় যে তার ভালোবাসার মানুষটি তাকে কত মিস করেছে, তাকে নিয়ে কত ভাবছে, তার জন্য কত কথা জমিয়ে রাখছে। কিন্তু বাস্তবিক অর্থে সেগুলো কি বলা হয়? হয় না তো। তোর বেলায় আমি দেখেছিলাম রে। ওরা এভাবে কথা বলতে থাকে অনেকক্ষণ। দুপুরে সেখানেই রহমত থেকে যায়। আসরের নামাজ পড়ে বিকেলের দিকে বাড়ি আসে, আর তারপর সে প্রাইভেটে যায়। সেখান থেকে সন্ধ্যার সময় এসে রাতের দিকে ইকরাকে কল দেয়। এখন খোলা পাচ্ছে ইকরার ফোন, কিন্তু কেউ রিসিভ করছে না। 2-3 বার বাজার পর ইকরা ফোন তুলে। হ্যালো হ্যালো, কথা বলো না কেন? এভাবে চুপ থাকলে কল কেন দিয়েছো? তুমি আমার উপর রেগে নেই তো? কেন থাকবো না? রাগের অবশ্যই কারণ আছে, জন্যই আমি রাগ করেছি। প্রিয়াঙ্কার সাথে তোমার কি? তাকেও পছন্দ করো? ছেলেদের এই এক স্বভাব, সুন্দরী মেয়ে দেখলেই হুমড়ি খেয়ে পড়ে। একটা দিয়ে তাদের চলে না। তুমি তো আমাকে ঠকাচ্ছ। বিশ্বাস করো না আমাকে? না। জানো তো ইকরা, ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসের উপর। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা দেয় সেখানে হয়তো প্রেম থাকে না, তাকে সামাজিকতাটাকে রক্ষা। ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। আমি যে মানুষটিকে ভালোবাসবো তাকে যদি বুঝতেই না পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে তো মনে হয় না। তোমাকেও তো রাজু ভাই অনেক পছন্দ করে। আমি কখনো কিছু বলেছি? কারণ এতে আমার কোনো দোষ নেই, তোমারও কোনো দোষ নেই। এমন আরো অনেকেই আছে যারা তোমায় পছন্দ করে, ভালোবাসে। তাদের কথা শুনলে কি আমার ভালো লাগে? প্রিয়াঙ্কা আপু তোমায় পছন্দ করে? হুম। কেন? সেটা আমি কি করে বলবো? আর তুমি? এগুলো কি ছেলে মানুষের কথা বলছো? ওকে ভালোবাসলে কি আর তোমার পিছনে মরার মতো পড়ে থাকতাম? তুমি আমাকে কম অপমান করেছো। অন্য কোনো ছেলে হলে কখনোই আর সে ব্যক্তির সাথে রিলেশনে যেত না, কিন্তু আমি দেখো গিয়েছি, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি তো জোর করছি না, তুমি চাইলে চলে যেতে পারো। আমি কি আমার লাইফে আসার জন্য তোমায় কখনো ফোর্স করেছি? তুমি শুধু শুধু কেন ঝগড়া করছো? না, এই কথা নিয়ে এতটা রিয়াক্ট করার কোনো মানে আছে বলো? আমি কি একবারও বলেছি তুমি আমাকে ফোর্স করেছো? বরং আমি তোমায় করেছিলাম, আঠার মতো চিপকেছিলাম। হ্যাঁ, এটা সব সময় মনে রাখবে। আর আমাকে কিন্তু এখনো সরি বললে না। আমার কোনো দোষ নেই, তবুও বলছি আই এম সরি ইকরা। আর কখনো যেন প্রিয়াঙ্কার সাথে না দেখি, মনে থাকবে তো? আর রাজু ভাইয়ের সাথে দেখা হয়েছিল, কি বলেছে? আমার পিছু ছেড়ে দেবে তো? না, ছাড়বে না। মানে? কিছু না। কি করো? রহমত, ছাড়বে না কেন বলো? তুমি কি আমায় সত্যি ভালোবাসো? মানে?
সে বলেছে তুমি যদি আমায় সত্যি ভালোবাসো তাহলে তোমার পিছু ছেড়ে দেবে আর কখনো ডিস্টার্ব করবে না, কিন্তু এটা শিওর হওয়ার আগে পর্যন্ত পিছু ছাড়বে না। এটা কেমন কথা? আমি কি জানি না কি? তারপর দুজনেই চুপ হয়ে যায়। রহমতই বলে, শুনছো মেয়ে, একটা চিঠি ঘুরে বেড়ায় এই শহরে, ঠিকানা নেই সেই চিঠিটার। বুকের ভেতর জমেছে কথার সঙ্গোপনে, বাতাস ভারী দীর্ঘশ্বাসে, কি যায় বা আসে তাতে? তুমি এত সুন্দর করে কথা কিভাবে বলতে পারো? আমার বউ হলে তুমিও পারবে। হুম। কি করো এখন? পড়তে বসেছিলাম। তুমি? আমি আর কি, বাইরে বসে আছি। সারাদিন বাইরে এত কি করো? সামনেই তো তোমার ইয়ার চেঞ্জ এক্সাম, পড়ালেখা করতে হবে না? করতে হবে তো। এইভাবে ওরা কথা বলতে থাকে। এক সময় কথা শেষে ইকরা কল কেটে দিবে। রহমত তার কিছুক্ষণ পরেই একটা মেসেজ পাঠায়। ইকরা ওপেন করে দেখে, যদি জোনাকি হতাম, উড়ে যেতাম তোমার কাছে, মিটমিট করে চলতাম তোমার চারপাশে, নীরবে বসতাম তোমার পাশে, আর বলতাম আমি তোমায় ভালোবাসি। ইকরার ফোন একটা নাম্বার থেকে কল আসে। সেই অপরিচিত মেয়ের কণ্ঠ, কিন্তু এবার কল দিয়েছে অনেক দিন পরে। কেমন আছো ইকরা? জি ভালো। আজকে আবার কি চাই আপনার? রহমতের সাথে প্রেম করছো? করো, তাতে আমার কোনো সমস্যা নেই, বিয়ে করলেও না, কিন্তু তুমি যে অল্প বয়সে বিধবা হয়ে যাবে। এসব আউল ফাউল কথা বাদ দেন আর বলেন আপনি কে? এতদিন অনেক সহ্য করেছি, আর না, আমি কিন্তু রহমতকে জানাতে বাধ্য হব। হা হা হা, জানাও জানাও, ও আমার কিচ্ছু করতে পারবে না। রহমতের ওপর আমার কোনো রাগ নেই, কিন্তু অন্যজনের শাস্তি তার ভোগ করতে হবে, সে শেষ হবে, কিচ্ছু আমি শান্তিতে থাকতে দেব না। আপনি তাইলে রহমতের সাথেই কথা বলেন, আমার কাছে কি? আর শুনেন, রহমতের সাথে না, মানে রহমতের কোনো তত্ত্ব আমি শুনতে চাই না। ওর কথা ওকেই বলেন। তুমি নাকি রহমতকে ভালোবাসো? তাইলে ভালোবাসার মানুষের মৃত্যুর কথা শুনতে ভালো লাগবে তো? আপনি তো দেখি দিন দিন আরো অসহ্য হয়ে যাচ্ছেন। ফার্দার আর ফোন দিলে আপনাকে পুলিশে দিব। ও বাবা, এতটুকুন মেয়ের কি চ্যাটাং চ্যাটাং কথা! শোনো মেয়ে, তোমাকে ফোন করার আমার যথেষ্ট কারণ ছিল বলেই কল দিতাম। এতদিন ভালো ব্যবহার করেছি বলে ভেবো না আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার রাস্তায় যে আসবে তাকেই শেষ করে দিব। ভালোই ভালোই বলছি, রহমতের পিছু ছেড়ে রাজু তোমায় ভালোবাসে, ওর কাছে যাও। কি আশ্চর্য, আপনি এত কিছু জানলেন কিভাবে? আপনার বাড়ি কি আমাদের গ্রামেই? আমাকে চিনেন? সামনে এসে কেন কথা বলেন না? সাহস থাকলে দেখা করেন, আমি কাউকে জানাবো না। কখন? কাল বিকেল 4টায় সামনে দেখতে চাই আপনাকে। ওকে, তাহলে হবে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। ইকরার আর 3-4 মাস পরে এসএসসি পরীক্ষা, কিন্তু সে পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না। আগে যে ইকরা পড়ালেখায় ফার্স্ট থেকে সেকেন্ড কখনো হয়নি, তার টেস্ট পরীক্ষার রেজাল্ট ওর তুলনায় অনেক খারাপ হয়। যদিও অনেক ছাত্রছাত্রীর মাঝে ওর স্থান এখন তৃতীয়তে আছে, কিন্তু এটা কেউ ইকরার কাছে আশা করেনি। সে স্কুলের আইডল ছিল। স্যার ম্যামরা অন্য ক্লাস গিয়ে ইকরার প্রশংসা করত, আর এখন সেই স্যার ম্যামরা ইকরাকে ওয়ার্নিং দিচ্ছে। ওরা আবার টেস্ট পরীক্ষা নেবে। তাদের ইচ্ছা গতবারের মতো মাধ্যমিক পরীক্ষাতে যেন ওদের স্কুলে বাংলাদেশে 10ম স্থানের মধ্যে থাকে, কারণ গত জিএসসি পরীক্ষাতে ইকরার জন্যই ওদের স্কুল বাংলাদেশে 7ম স্থান অধিকার করেছিল। আর প্রিন্সিপাল স্যারও তাই বলেছে ইকরাকে সচেতন হতে। কিন্তু ইকরার কি এসবে মনে আছে? তার উপর সবাই অধিকার চাপিয়ে দিচ্ছে, কিন্তু সবাই কি ওর মনের মধ্যে গিয়ে দেখেছে ওর মনে কি চলছে? আদৌ সে ভালো আছে কিনা? তার পড়ালেখা এত অমনোযোগী হবার কারণ কি? হ্যাঁ, এর কারণ রহমত। ইকরা এখন রহমতকে নিজের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু রহমত সে কি ইকরাকে আগের মতো ভালোবাসে? না, ভালোবাসে না। ভালোবাসলে ইকরাকে এইভাবে কষ্ট দিত না। বেশ কয়েক মাস আগে ইকরা যখন বুঝতে পারলো অভিনয় করতে করতে এসে
নিজেই রহমতের প্রেমে গভীরভাবে জড়িয়ে গেছে, ঠিক তখনই রাজু প্যাচ লাগিয়েছে। কারণ একদিন রাগে ক্ষিপ্ত হয়ে ইকরা রাজুকে বলেছিল সে অভিনয় করছে রহমতের সাথে, আর তখন থেকেই রহমত আর ইকরার মাঝে ঝামেলা তৈরি করে। রাজুর কুটিলতা বুদ্ধি দিয়ে ইকরাকে রহমতের কাছে স্বীকার করিয়েছে, আর সেদিনের পর থেকে রহমত ইকরার সামনে পড়লেও অন্যদিকে ঘুরে চলে যায়। তার কিছুদিন পরে ইকরা বুঝতে পারে রহমতকে সে সত্যি ভালোবেসে ফেলেছে, কিন্তু রহমতকে বললে সে মেনে নেয় না। সে জানায় সে আর কোনো ভুল করবে না। এবারও হয়তো নিজের স্বার্থে ইকরা রহমতকে ব্যবহার করবে, তাই গত 4 মাস ধরে ওদের মাঝে কোনো প্রকার যোগাযোগ নাই। ইকরা অনেক চেষ্টা করেও রহমতকে নিজের করে রাখতে পারেনি। আগে রহমত যেমন ইকরাকে বিরক্ত করত, এখন সেই জায়গায় ইকরা এসেছে, মানে ইকরা এখন রহমতকে বিরক্ত করে। ওর সব নাম্বারে কল দেয়, মাঝে মাঝে সিফাতকে নিয়ে রহমতের বাড়ির কাছেও যায়, কিন্তু সে অ্যাভয়েড করে চলে। তাই ইকরার পড়ালেখার এত অধঃপতন। এমনই এক বিকেলে হঠাৎ করেই ইকরার সাথে রহমতের দেখা হয়। ইকরা প্রাইভেট পড়ে বাড়ির পথে আসছিল, তখনই ওদের চোখাচোখি হয়, আর রহমত পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখনই ইকরা বলে ওঠে, কেমন আছো? কিছু বলবে কি? আমার একটু কাজ আছে, যেতে হবে। রিভেঞ্জ নিচ্ছ? আগে আমি এমন করতাম সেজন্য? রোবেজ, জানো তো ইকরা, ভালোবাসা হচ্ছে এমন এক পবিত্র বন্ধন যেখানে কেউ হৃদয় ভেঙে দিলেও মন থেকে সরে যেতে পারে না। আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে কি জানো, যাকে ভালোবাসা যায় সে যেমনই হোক না কেন, সেই হৃদয়ের প্রতিটি ভাঙা টুকরোগুলো দিয়েও তাকে ভালোবাসা যায়। তুমি এগুলো কখনো বুঝবে না, তুমি তো ভালোবাসতেই জানো না, তুমি জানো শুধু অভিনয় করতে। এখন তো ভালোবাসি, একটু বিশ্বাস করো আমায়। এ কথা সত্য যে সবাইকে ভালোবাসা যায় না, কিন্তু একজন থাকে যার সঙ্গে নির্দ্বিধায় সব কথা বলা যায়, আর সেই একজনটা হলো তুমি রহমত। আমি এতদিনে বুঝতে পেরেছি আই অ্যাম ইনকমপ্লিট উইদাউট ইউ। আচ্ছা, আমি এখন যাই, একটু তাড়া আছে। তোমার নাম্বারে কল দিলে প্লিজ পিক করবে, আমি অপেক্ষায় থাকবো। রাতের দিকে কল দেব, প্লিজ প্লিজ পিক করবে, বলো। দেখা যাবে না। প্লিজ রহমত, আমার অনেক কষ্ট হয় তোমার অ্যাভয়েড দেখলে। রহমত আর কিছু না বলে চলে গেল। ইকরা আর মিসরাত একসাথে ফিজিক্স কেমিস্ট্রি প্রাইভেট থেকে আসছিল। দেখেছিস মিশু আমাকে কিভাবে ইগনোর করলো? এই জন্যই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানতে হয়। তুই কাজটা মোটেও ঠিক করিসনি। আমরা সবাই ভেবেছিলাম তুই সত্যি সত্যি রহমত ভাইকে ভালোবেসে ফেলছিস, কিন্তু তুই যে এরকম করবি ভাবতেও পারি নাই। ভালো তো বাসি, কিন্তু তখন বুঝতে পারিনি। জানিস, মানুষ যাকে ভালোবাসে তার ভালোবাসার মানুষটি থাকা পর্যন্ত বুঝবে না সে কতখানি তাকে ভালোবাসে। সে জীবন থেকে চলে গেলেই বোঝা যায়। আচ্ছা দোস্ত, এর অনুভূতি কেমন? এর অনুভূতি না অদ্ভুত। মনের মধ্যে এক অদ্ভুত শান্তি এনে দেয়। প্রেমে পড়লে মনের স্থিরতা থাকে না, হঠাৎ করেই মন ভালো হয়ে যায়। বিচিত্র এক অনুভূতিতে হয়তো নিজের ভালো লাগা তৈরি করে। প্রিয় মানুষটির কথা মনে পড়লেই মনে এক অদ্ভুত শান্তি বয়ে যায়। তোরা মাঝে মাঝে আমাকে নিয়ে হাসিস না? আমি পাগল হয়েছি। হ্যাঁ, আমি পাগল হয়েছি। ভালোবেসে যদি এরকম একটু আধটু পাগল না হই, তাহলে ভালোবাসাটা ঠিক জমে না। এই সময় নিজের ভেতরে একটা অন্যরকম ভালো লাগার অনুভূতির সৃষ্টি হয়, তাই না রে? তখন নিজের কাছে সবকিছুই ভালো লাগে। যখন মানুষ প্রেমে পড়ে তখন সে তার স্বাভাবিক কর্মকাণ্ড থেকে ব্যতিক্রমে নানা কাজ করতে শুরু করে। সাধারণ প্রেমিক যা পছন্দ করে তা করতেই বেশি ভালো লাগতে থাকে, তাই না রিকু? হ্যাঁ, মিসরাতেও প্রেমে পড়েছে, তবে কখনো মুখ ফুটে বলেনি তাকে, কারণ সে শিওর হতে চেয়েছিল এটা অ্যাট্রাকশন নাকি লাভ। মিসরাতের আগে সিফাতের কথা শুনলেই গা খুব জ্বলত, এখন কেন যেন ওর সবকিছুই ভালো লাগে। এটাই হয়তো ভালোবাসা। ঘন্টার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সিফাতের কথা ভাবতে ভালো লাগে। এই যেমন সিফাত এই মুহূর্তে কি করছে, সে কেমন আছে, সে কি খেয়েছে, সেও কি এই দুষ্টু মিসরাতকে পছন্দ করে কিনা, এরকম আরো অনেক চিন্তা মিসরাতের মনে আসে। তবে এটা হয়তো স্বাভাবিক, কারণ যাকে সত্যি ভালোবাসা যায় তার সঙ্গে কথা না বললে, তার কথা না ভাবলে যেন একটা দিনও পার হয় না।
আজকে সিফাত আসেনি, ও যেন কোথায় গিয়েছে, তাই মিসরাতেরও আজকে ভালো লাগছে না। এই মেয়ে, তুই আবার কার প্রেমে পড়লি? ব্যাপারটা ঠিক সুবিধার লাগছে না তো। সত্যি করে বল তো মামা, কাহিনীটা কি? আরে না, তোর কথা শুনে বললাম। তুই তো দেখি প্রেমে মজনু থুকু লাইলি হয়ে গেছিস রহমত ভাইয়ার প্রেমে। আর কি কি হয় বলতো? এক্সপিরিয়েন্স থাকা ভালো। তবে রে শয়তান। কান ছাড় আমার। মিসরাত বলা এবার কান ছেড়ে দেয়। গুড মেয়ে, এবার সুন্দর করে বলো তো বাবু, কিভাবে বুঝলে তুমি তার প্রেমে পড়েছো? যা ভাগ। প্লিজ বল না, প্লিজ প্লিজ বল। সবসময় তোর রহমত ভাইয়ের কথাই ভাবতে ভালো লাগে। ও যেদিন থেকে ইগনোর করতে শুরু করেছে, সেদিন থেকেই আমার মন কারণে অকারণে খারাপ হয়। ওর চোখে সেরা হয়ে ওঠার ইচ্ছে এখন সব সময় জাগ্রত হয়। ও যা বলে তাতেই আমার ভালো লাগে। ওর সাথে যেদিন দেখা হয় সেদিন আমার খুব ভালো যায়। এতেই বুঝেছি আমি তার প্রেমে পড়েছি। এক্সপিরিয়েন্স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব হয়েছে। এগুলো এখন আমি নিজের উপর অ্যাপ্লাই করব। দেখি আমার কোনো ক্রাশের জন্য এমন হয়। বাই দ্য ওয়ে, আমার ক্রাশ অর্ণব ভাইয়ার খবর কি? সে নাকি বিয়ে করে বিলাতে বউ এনেছে। হ্যাঁ, আপুর আর আম্মুর মুখে ঝামা ঘুষে দিয়েছে। অর্ণবের মতো ছেলেই হয় না। অর্ণব সেই আরো কত কি। এবার ঠিক হয়েছে। যা, আমার খুব কষ্ট হয়েছে এই কথা শুনে। ভাই, দেশে কি আর কোনো মেয়ে পাইলি না? আমার মতো এত সুন্দর মেয়ে থাকতে তোর বিদেশি বউ কেন লাগবে? দেশি শ্বশুরবাড়ির ভাত কি হজম হতো না? বিদেশের শ্বশুরবাড়ি বানাতে হবে শালা। তো কি, সে তো সেখানকার নাগরিক হয়ে গেছে। শ্বশুরবাড়ি সেখানে হলে প্রবলেম কোথায়? আমার প্রবলেমটা বুঝবি না। আমার ক্রাশ শুনি, আর সে কিনা বিয়ে করেছে আমার অনুমতি ছাড়া। চিন্তা করতে পারছিস? তোর সাথে বিয়ে হলে আমার জিজু হতো, ক্ষমা করে দিতাম, কিন্তু এখন তো দিব না। তুই কি চাস দুনিয়ার সব ছেলেরাই তোর পিছে ঘুরুক? এই তো বেবি, বুঝতে পেরেছ। যা শয়তান, রাস্তার মধ্যে এসব কি? তোরা যা যা, রোগ আছে, সবকিছুর ছোঁয়াচে রোগ হবে আমার। ডাইনি বুড়ি, যা। মিসরাত রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। ইকরাও দৌড় মারে মিসরাতের পিছে। মিসরাতকে পৌঁছে দিয়েই ইকরা বাড়ি এসে আসরের নামাজ পড়ে নেয়। রুমে বসে তসবিহ পড়ছিল, তখন ওর ছোট চাচাতো ভাই এসে বলে, ইকরাপ, আমার খুব ক্ষুধা লেগেছে, একটু একটু নুডলস বানিয়ে দাও। আম্মু অন্য কাজ করছে, আর বড় আম্মুর তো নামাজই শেষ হয়নি, তুমি কি একটু রান্না করে দিবা? ওরে সোনা, কেন দিব না? আমার ভাইয়াটার ক্ষুধা লেগেছে, আর আমি কি তাকে রান্না না করে দিয়ে থাকতে পারি? তুমি এখানে বসো, আমি রান্না করে আসছি। চোরকির মতো ঘুরছিল আর বলছিল পিচ্চিরা। ইকরা পিচ্চিকে রুমে বসিয়ে রান্না করতে গেল। বাসার সবার জন্য নুডলস রান্না করে। বিকেলের নাস্তা না করলে ইকরারও ভালো লাগে না। নুডলস যেহেতু রান্নাই করছিল, তাই সবার জন্য রান্না করে সবাইকে ডেকে নিয়ে একসাথে সবাই বিকেলের খাবার খায়। তারপর মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে সবাই অজু করে যার যার রুমে চলে যায় নামাজ পড়তে। ইকরাও নামাজ পড়ে একটু বই নিয়ে বসেছিল। প্রেম করতে চাইছি। আমার পড়ালেখার কি অবস্থা জানো? আমি আগের মতো পড়তে পারি না। পড়তে বসলে তোমার কথা মনে হয়। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিজেকে সুখী হতে পারো না, আমাকে কিভাবে সুখী করবে? স্বার্থ সিদ্ধির জন্য প্রেম করা উচিত নয় ইকরা। প্রেম হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক, যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই ভালোবাসা। তুমি তোমার স্বার্থের জন্য আমাকে আবারও চাইছ, তোমার পড়ালেখার ক্ষতি হচ্ছে জন্য তুমি আমাকে আবারও চাইছ। ভালোবেসে কিন্তু নয়। ভালোবাসা দেওয়ার জিনিস, নেওয়ার জিনিস নয়। তুমি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পাও, তাহলে তুমি এখনো ভালোবাসার গভীরে যেতে পারোনি রহমত। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে অন্য কোনো সুখের তুলনা চলে না। বাহ, আমার সাথে থাকতে থাকতে দেখি আমার মতো করে কথা বলতে শিখে গেছো। আই এম ইমপ্রেসড।
ভালোবাসার মানুষটি যখন আর নিজের করা গেল না, তখন তাকে ইমপ্রেস করে লাভ কি? জানো, বিশ্বস্ততা না অর্জন করতে হলে অনেক বছরের সাধনা করতে হয়, অথচ মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে প্রিয় মানুষের ওপর থেকে সমস্ত বিশ্বাস উঠেও যেতে পারে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। বিশ্বাস অর্জন করেছিলে ঠিকই, কিন্তু সত্যিই আমাকে ভালোবাসা? না, বাসি না। যাকে ভালোবাসা যায় সে যদি তা না বোঝে, তাহলে নিজেকে সত্যি পৃথিবীর দুর্ভাগা ছাড়া আর কিছু মনে হয় না। ইকরা কথাটা বলেই কল কেটে দিল। আজকে অনেক দিন পর রহমতের সাথে তার কথা হলো, কিন্তু আফসোস, যাকে ভালোবাসার কথা বোঝালো সেই আরো উল্টো বুঝে তাকে দোষী করলো। ইকরার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, তাই তাড়াতাড়ি করে ফোন কেটে দিল। তার কান্নার কথা এই পাষাণ মানুষটিকে জানাতে চায় না। রহমত কি আগের প্রতিশোধ নিচ্ছে? ইকরাকে রহমত রাস্তায় অনেকবার অপমান করেছিল, কিন্তু সেটা সবার সামনে না, ইকরা যখন একা থাকতো তখন। কিন্তু কেন? তাও কেন ইকরা রহমতের কাছে বারবার ছুটে যায়? এখন ইকরার নিজেকে বেহায়া মনে হয়। ও ভাবতেও পারেনি কখনো কারোর জন্য এমন হবে। সেই অহংকারী দাম্ভিক দেখানো মেয়েটাও অন্য জনের জন্য কাঁদবে। কিশোরীর জীবনে প্রথম প্রেম বোধ হয় একে বলে। ইকরার হয়তো আজকেও পড়া হবে না। সে রুমের দরজা বন্ধ করে কাঁদতে থাকে, কিন্তু রহমত একবারও কল দিয়ে দেখে না ইকরা ঠিক আছে কিনা। ইকরার এই 1 বছরের অনেক বিয়ে এসেছে, কিন্তু সে প্রতিবারই এটা ওটা বলে ভেঙে দিয়েছে, কারণ তার জানা ছিল না তখন তার রহমতকে ভালোবাসতো না, এখন বাসে। তাহলে তখন কেন মানা করতো? শুধুই কি পড়াশোনা ছিল? ইকরার মা তো বলেছে বিয়ের পর সে নিজে ইকরাকে ডাক্তার বানাবে। বড় মেয়েকেও তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল, তাই ছোট মেয়েকে দেরিতে দিতে চেয়েছিল। কিন্তু এলাকার ছেলেরা ইকরার পিছু নিত, বিশেষ করে রাজু গুন্ডা। সেই ভয় থেকেই তো মিসেস কুলসুম বেগম তার ছোট মেয়ে ইকরাকে বিয়ে দিতে এত তোড়জোড় দেখায়। ইকরার প্রতিবার বাবা আসার কথা শুনলে খুব খুশি হয়, কিন্তু এবার আর 2 মাস পরে, মানে ইকরার মাধ্যমিক পরীক্ষার আগেই ওর আব্বু একেবারে ফিরে আসবে। কিন্তু এবার ইকরা যেন আব্বু আসার কথা শুনেই মন খারাপ বেশি হয়, কারণ ওর পরীক্ষাও শেষ। একবার ওর আব্বু আসলে ওর বিয়ে হয়ে যাবে। বাড়ির সবাই এতে মত দিয়েছে। হেই ফুলটুসি, কেমন আছো? ওরা চলে যাওয়ার পর এই পুচকে ছেলের তো অনেক হেভি তেজ দেখি। এতদিন আমার ভালো রূপ দেখে আমাকে ভুলে গেছো? আগে দেখোনি আমি কি কি করতে পারি। ছোট বলে কিছু বললাম না, নেক্সট টাইম এমন করলে খুব খারাপ হয়ে যাবে। এই সবাই চল। কুত্তার লেজ কখনো সোজা হয় না। তুই যে ভালো হবার নাটক করছিলি আমি আগেই বুঝছিলাম, শালা শয়তান। শিহাব বকবক করতে করতে স্কুলের দিকে আবার চলে গেল। হঠাৎই সিফাতের সাথে রহমতের দেখা হয়। সিফাত ভ্রু কুচকে বলে, ভাই আপনি ক্লাসে যাননি? আজকে 3জন আলাদা কেন? দেখলাম ইকরার মিসরাত একসাথে গেল, আর তুমি? ওরে হ্যাঁ, আর বললেন না ভাই, রাজুগুন্ডা পথ আটকিয়েছিল। তারপর মিশুরে বললাম তুই ইকোকে নিয়ে যা, আমি এদিকটা সামলে আসছি। রাজুদাই ছেড়ে দিল? জানে তো আমরা গ্রামে আছি, পালিয়ে যাচ্ছে নাকি যে ছাড়বে না। যাই হোক ভাই, আপনার সাথে কিছু কথা ছিল, দেখা করতে চাই অনেক দিন হলো, কিন্তু হয়ে ওঠে না। বলো। এখন না, ক্লাসে দেরি হবে, বিকালে মাঠে আসবো নি। আচ্ছা। ইকরা ছুটির পর আর দেখে না রহমতকে, মন খারাপ করে। ভেবেছিল ওর জন্যই হয়তো রহমত এসেছিল, কিন্তু এখন তো রহমতকে দেখতে পায় না। স্কুল শুরুর আগে যখন ইকরা আর মিসরাত যাচ্ছিল, যাওয়ার পথে রহমতের সাথে দেখা হয়। ছুটির পর সিফাত আর মিসরাতের সাথে কথা বলতে বলতে বাড়ি চলে যায়। বিকেলের দিকে শিহাব মাঠে খেলতে যায়, দেখে রহমত খেলা বাদ দিয়ে আলাদা করে বসে আছে মাটির দিকে তাকিয়ে। সোহাগ আর মুজাহিদরা অন্যদের সাথে ক্রিকেট খেলছিল। শিহাব গিয়ে রহমতকে ডাক দেয়, ভাইয়া আসছো? তোমার অপেক্ষাই তো করছিলাম। চলেন আমরা হাঁটি, বড় ভাইয়ারা খেলুক। বলো, কি বলতে চাও? ভাই কাজটা কি ঠিক হলো? ইকরা তো নিজের ভুল বুঝতে পেরেছে। তুমি আমাকে এই কথা বলছো? না ঠিক তা না, কিন্তু দেখেন মেয়ে মানুষের মন বোঝেনি তো, এরা অপমান বেশি গায়ে মাখে। তখন ভালোবাসার মানুষটি যতই ভালোবাসুক না কেন ভুল বুঝে চলেই যাবে। দেখা যাবে পাখি অন্য খাঁচায় বন্দি হয়ে যাবে। ওকে আটকান, তার আগে নিজের করে নিন। সত্যিকারের ভালোবাসা মানুষকে মুক্ত করে।
বেঁধে ফেলে না ছোট ভাই। তোমার বান্ধবী যদি আমায় সত্যি ভালোবেসে থাকে তাহলে হাজারো ঝড় ঝাপটা পাড়ি দিয়ে একদিন ঠিক আমার খাঁচাতেই আসবে। কাউকে ভালোবাসো? যদি বাসতে তাহলে বুঝতে পারতে ভালোবাসা ভীমের মতো, লোহার শিকল মোটেও নয়। মন প্রাণ দিয়ে ভালোবাসলে সে যত দূরেই যাক, যতই অবহেলিত হোক না কেন, ঘুরে ফিরে ভালোবাসার মানুষ কাছেই ফিরে আসবে। যদি তাকে মুক্ত করে দেওয়া হয় তাহলে। লোহার শিকল দিয়ে ভালোবাসার মানুষকে আটকে রাখার চেষ্টা করলে পাখি খাঁচা ভেঙে এমনিই উড়ে চলে যাবে। শিকল পরানোর চেয়ে পাখিকে ভালোবাসার আফিম খাওয়ানো ঢের ভালো। বুঝলে কিছু? থোড়া থোড়া সমঝাই, তাও ভাই চেষ্টা করে দেখেন। ইকরা তোর পড়ালেখা বাদ দিয়ে দিয়েছে। যেই মেয়েটা আমাদের স্কুলের আইডল ছিল তার এত অধপতন শুধু আপনার জন্য ভাইয়া। ওর সাথে প্লিজ যোগাযোগ রাখেন, না হলে মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। জানেন তো ভাই, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। ইকরা কাউকে এই কষ্টের কথা জানায় না, ঠিক আছে? তবে ওর মনে কি চলে এইটুকু বোধগম্য আমার আর মিসরাতের আছে। কারণ আমরা ছোটবেলা থেকে একই সাথে মানুষ হয়েছি হেসে খেলে, দেখেছেন তো ভাই। তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে এটা আবার ওর কোনো চালাকি না তো? জি ভাই পারবো। রাজুকুন্ডার জন্যই তো আপনার সাথে অভিনয় করেছিল, কিন্তু ওই ঘাদি বুঝতেই পারিনি আপনাকে কখন ভালোবেসে ফেলেছে। আচ্ছা, ভেবে দেখবো নি। ভাই এইটা আমার অনুরোধ, আমাকে আপনার ছোট ভাই মনে করে আর একবার আমার বোনটাকে সুযোগ দিন প্লিজ। রহমত শুধু শিহাবকে দেখে আর অবাক হচ্ছে। রক্তের সম্পর্ক নেই, কিন্তু ইকরার সুখের জন্য যা নিজের ভাইয়ের মতোই কাজ করে দেখাচ্ছে। এমন বন্ধু কয়জনের থাকে? সবাই তো শুধু পেছন থেকে ছুরি মারতেই পারে। শিহাব আর রহমত হাঁটতে হাঁটতে বড় রাস্তার কাছে আসে। তখনই দেখে কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে রাজু গুন্ডা দাঁড়িয়ে গোল মিটিং করছে। শিহাব রহমত পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন রাজু বলে, আরে ছোট ভাইয়ের রাজে। জি রহমত, তোমার সাথে আমার কথা আছে, সাইডে আসো। হ্যাঁ ভাই বলেন। তুমি ফুলটুসিকে কতখানি ভালোবাসো? ভাই এসব কি নামে ডাকেন? ও নিজস্ব একটা নাম আছে তো। আমি ওকে এই নামেই ডাকি আর এটাতেই ডাকবো। তোমাকে যা বলছি তার উত্তর দাও। নিজে থেকেও বেশি ভালোবাসি। ওর রাস্তা থেকে ক্লিয়ার হও, আমি ওকে চাই। এটা তোমরা আগে থেকেই জানো। আমার আর ওর মাঝে কেউ এসো না, আমি শেষ করে দেব সব। তাহলে তো আপনি ভালোবাসে না? সেটা তোমার জন্য। তুমি লাইন ক্লিয়ার করলেই বাঁচবে, বাঁচতে বাধ্য। আমি আমার ভালোবাসা ছিনিয়ে নেব। আপনি কখনোই পারবেন না অন্য কারো ভালোবাসাকে ছিনিয়ে নিতে কিংবা জোর করে অন্যের ভালো লাগার মানুষ হতে। বরং আপনি যেটা পারবেন তা হলো নিজেকে এমনভাবে তৈরি করতে যাতে ইকরা আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে পছন্দ করতে শুরু করে। তখন আর আমার কাছে আপনাকে আসতে হবে না। যেভাবে অভিনয় করছিলেন, যদি সেটা সত্যি হতো তাহলে আপনি এতদিনে ওর মনে জায়গা করে নিতে পারতেন। আমি কোনো অভিনয় করিনি। আমার বন্ধুরা তো ছিলই আমার সাথে আগে থেকে, তাই শুধু ওদের আবার এক করেছি। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। ফুল ফোটার পুলকিত এই দিনে বন বনান্তে কাননে কাননে পারিজাতের রঙের কোলাহলে ভরে উঠছে চারদিক। পয়লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের প্রথম দিন। বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়ার দিন। এই ঋতুতে শীতের উৎশুষ্কতায় বিবর্ণ প্রকৃতি ফিরে পায় প্রাণ। গাছে গাছে দেখা দেয় কচি পাতা, দক্ষিণা হাওয়ায় মাতিয়ে তোলে চারদিক। ফুলে ফুলে সৌরভে ম করে আকাশ বাতাস। আর আগুন লাগা ফাগুনেই গাছে গাছে সুললিত কণ্ঠে প্রিয়াকে ডেকে আকুল হয় কোকিল। দক্ষিণা ঝিরঝির বাতাস নাতিশীতোষ্ণ আবহাওয়া নিয়ে আসে এই ঋতু। বসন্তের আগমনে প্রকৃতি তার জীর্ণতা মুছতে শুরু করে। শীতের পাতা ঝরা বৃক্ষগুলো এতদিন যেন দাঁড়িয়েছিল রিক্ত বেশে। বসন্ত এসে তাকে দান করে নতুন উন্মাদনা। মৃতপ্রায় নগ্ন ডালগুলোতে আসে নতুন পাতা। শুকনো মাটির বুক ফিরে গজিয়ে ওঠে মসৃণ সুন্দর ঘাস। গ্রাম বাংলার প্রকৃতি এ সময় নবরূপে সজ্জিত হয়। গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্প মঞ্জুরির সমারোহ। চারদিকে সবুজের ছড়াছড়ি। দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে সবুজের ঢেউ খেলে
পাতায় পাতায় আলোর নাচন। প্রকৃতি ভরে ওঠে এক অনুপম সৌন্দর্যে। রং বেরঙের ফুলে ফুলে ভরে যায় গাছগাছালি এবং মানুষের মন। ইকরা বসন্তকে বরণ করার জন্য গাছের নতুন নতুন ফুলগুলো দিয়ে সেজেছে। পহেলা ফাল্গুন বা বসন্তের প্রথম দিনে বাঙালি নারীরা বাসন্তী বা হলুদ রঙের শাড়ি পরে। ইকরাও পরেছে হলুদ রঙের শাড়ি। তাজা গোলাপ আর গাঁদা ফুলের অলংকার, চুলে বেনি করে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে পেঁচিয়েছে পুরো চুল। ফুল দিয়ে জড়িয়ে ঘুরতে বের হয়েছে রহমতের সাথে। সময় প্রবাহমান, সময় নিজের গতিতে চলতেই থাকে। মানুষও সেই সময়ের সাথেই ভেসে যায় এক ঘাট থেকে অন্য ঘাটে। পেছনে ফেলে যায় কিছু সুখ দুঃখ বিজড়িত মুহূর্ত। প্রতিদিন আমাদের এই বেঁচে থাকার লড়াই প্রকৃতির সাথে, সমাজের সাথে, পাওয়া না পাওয়া, মিথ্যে এবং সমঝোতার সাথে। যে মানুষ এই বহুরূপী লড়াইয়ের কাছে পরাজয় মেনে নেয়, সেই হেরে যায়। হেরে যায় জীবনের কাছে, হেরে যায় নিজের কাছে। সময় যেমন পরিবর্তনশীল, মানুষের জীবনও ঠিক তেমনি পরিবর্তনশীল। সবার সময় এক যায় না, ইকরারও তার ব্যতিক্রম নয়। এখন রহমতের সাথে ইকরার সম্পর্ক অনেকটা সহজ হয়ে এসেছে। দেখতে দেখতে ইকরার মাধ্যমিক পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে। এখন রহমতের সাথে ইকরার প্রেম ভালোই চলে। ওরা ইকরার সেই পছন্দের নদীর পাড়ে এসে বসে আছে। রহমতের কাঁধে ইকরা মাথা রেখে নদী দেখতে। তখন রহমত রবীন্দ্রনাথের উক্তিটি বলে উঠল, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো। আজকে একদম হলুদ পরি লাগছে আমার ইকরামণিকে। আচ্ছা, তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তো তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? যাবো তো। তারপরে এসে একেবারে তোমাকে বিয়ে করে বউ বানিয়ে নিয়ে যাব। দীর্ঘস্থায়ী সুখের জন্য মনিকের এই কষ্টগুলো তুচ্ছ মনে করবে। তুমি চলে গেলে আমি একা একা থাকবো কি করে? আমার যদি বিয়ে হয়ে যায়? চুপ, একদম এসব বলবে না। তুমি শুধু আমার আর কারণ নয়, কারো হতেই দিব না আমি। আমি তো সুপারম্যান হয়ে এসে তোমাকে নিয়ে যাব। আর কখনো বিয়ের কথা বলবে না, আমার কষ্ট হয়তো। আম্মু তো পাগল হয়ে গিয়েছে বিয়ে দেওয়ার জন্য। সামনের মাসেই আব্বু আসবে। এতদিন আব্বুর দোহাই দিতাম, কিন্তু এখন কি করব? আমার শাশুড়ি মায়ের এত তাড়া কেন মেয়েকে বিদায় করতে? জানি না। এই বোকামি, কাঁদছো কেন? আমি আছি না তোমার সব মুশকিল আসান করার জন্য। দরকার হলে আমি কথা বলবো তোমার বাড়ির লোকের সাথে, চিন্তা করবো না তো। তুমি গেলে সহজে আসবে না, তাই না? 1.5-2 বছর তো আসতে পারবো না, ট্রেনিং থাকবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। তারপর প্রথমবার এসে বিয়ের প্রপোজাল দেবো তোমার বাসায়। কিন্তু এর মধ্যে যদি... আবার শোনো, আমার বউকে আমি কারোর হতেই দেবো না। তুমি জাস্ট আমার পাশে থেকো, তাই সব সম্ভব। দুজনের মাঝে নীরবতা চলে। ইকরা মন খারাপ করে রহমতের কাঁধে মাথা রেখে সামনের বয়ে চলা নদী দেখছে। রহমত বুঝতে পারে ইকরার ভীষণ মন খারাপ, তাই নীরবতা ভেঙে রহমতই বলে ওঠে, শুনছো মেয়ে, এই শহরের একটা বুকে তোমার নামে সকাল দুপুর সন্ধ্যা নামে। যতটুকু চেয়েছি যেতে, ততটুকু হেঁটে এসে দেখি ঢের পথ বাকি। এ যেন জীবন 16 আনা কাটিয়ে দেখি পুরোটাই ফাঁকি। মানে? বোঝনি? ইকরা মুখে কিছু না বলে মাথা নেড়ে না সম্মতি দেয়। তাহলে আর বুঝে কাজ নেই। তুমি অনেক ভালো, আমার খুব ভালো লাগে তোমাকে। আচ্ছা, তুমি কখনো রাগ কেন করো না আমার সাথে? তুমি চাও আমি রাগ দেখাই তোমার উপর? যে ভালোবাসায় রাগ থাকে সেই ভালোবাসা অনেক মিষ্টি হয়, আমি টিভিতে দেখেছি। পাগলি মেয়ে, এক একজনের ভালোবাসা এক এক রকমের হয়। কারোটা সফট, কারো বেলায় খুব অ্যাংরি, আবার কারোরটা কখনো কখনো স্বেচ্ছাচারিতার পর্যায়েও পড়ে। তখন সে অধিকার খাটে। এখন বলো আমার ক্ষেত্রে কি? আমাকে এতদিনে কি চিনলে? তুমি এত রহস্যজনক কথা বলো কেন সব সময়? এত কঠিন কঠিন কথা, সব কিছুই আমার মাথার উপর দিয়ে যায়।
আমারটা ভালোবাসার, আমারটা হচ্ছে প্রেম। কেন বলো তো? কারণ যে ভালোবাসায় গভীরতা বেশি সেটাই প্রেম বলা যায়। যেখানে ভালোবাসার ভবিষ্যৎ নির্ভর করে না লাভ ক্ষতির হিসেবের ওপর, সেখানে ভালোবাসা কোনোভাবেই শুধু সময়ের উপর নির্ভর করতে পারে না। মিথ্যা স্বার্থে ভরা 3 বছরের ভালোবাসাও অর্থহীন 3 দিনের সত্যিকারের ভালোবাসার কাছে। হ্যাঁ, আমি এখন বুঝতে পেরেছি সত্যি কথার দাম সব সময় আছে আর মিথ্যের দাম কখনোই থাকে না। জি ম্যাডাম। আচ্ছা রহমত, রাজু গুন্ডা কি আসলেই ওই বাচ্চা ছেলেটাকে কিডন্যাপ করেছিল? আমি মানুষ চিন্তা আবারও ভুল করেছিলাম একটা। তুমিই ঠিক ছিলে, শয়তানরা কখনো ভালো হয় না। শুধু আমি কেন, পুরো গ্রামের মানুষই তোকে বিশ্বাস করেছিলাম। একবার জেল থেকে বের হোক, আমার সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। মানে? না কিছু না, এবার চলো না কি? আগে বলো কিসের হিসাব নিকাশ? কিছু না রে বাবু। বলবে না ঠিক তো? তাহলে আমিও বলবো না, একটা সিক্রেট আছে তোমার ব্যাপারে। কি? কিছু না। আচ্ছা ঠিক আছে। শুনলে না তো? অনেক ইম্পর্টেন্ট ছিল। শুনতে তো যাচ্ছি, বলো। আগে তুমি বলো। ইস বাবু রে, এত বড় বড় কথা তোমার ছোট মাথায় ঢুকবে না রে বাবা। শুনতে চাও? আচ্ছা বলছি, আগে প্রমিস করো কাউকে বলবে না। পাক্কা প্রমিস। কিছুদিন আগে আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। পরে অনেক খোঁজ নিয়ে দেখি সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, ইচ্ছে করে প্ল্যান মাফিক কেউ করিয়েছে। আর আমার সন্দেহ তালিকায় 1 নম্বর ছিল রাজু। কারণ সে ভালো সেজে পিছন থেকে ছুরি মারতে চেয়েছিল। আমার সন্দেহ ঠিকও হয়েছে, কিন্তু কেন সে আমায় মারতে চায়? এরকম আরো অনেকবার আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। হাই হাই, কি বলো এগুলো? আমাকে কেন জানাওনি? কাউকে জানাইনি। আর জানো, অনেকগুলো নাম্বার থেকে শুধু মেসেজ আসে, কিন্তু কে পাঠায় জানি না। আমাকে মেরে ফেলার হুমকি পাঠায়। আমার কি অপরাধ তাও জানি না। সে নাম্বারে কলও অনেক দেয়, কিন্তু ধরে না। থানায় ডায়েরি করতে যাব, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো তো? নাম্বারগুলো সাথে মেসেজগুলো থাকে না। আমার ফোন তো অলওয়েজ পাসওয়ার্ড দেওয়া থাকে, কেউ তো আমার ধরেও না। আমার ছোট বোন মাঝে মাঝেই নেয়, আমি পাসওয়ার্ড খুলে দিয়েও জানে না। কিন্তু সে তো এমন কিছু করবে না, আমাকে মেরে ফেলার হুমকি দেবে কেন? আর শয়তান যেহেতু আমাদের গ্রামেই আছে, আমাকে মেরে ফেলারও চেষ্টা করছে অনেকবার। তাই আমার মনে হয় সে রাজু ছাড়া অন্য কেউই না। এই দাঁড়াও দাঁড়াও, আমিও তো তোমাকে এইটাই বলতে চাচ্ছিলাম। আমার ফোনেও অনেকগুলো নাম্বার থেকে কল আসে, কিন্তু আমি সে নাম্বারে যখন কল দেই সাথে সাথে বন্ধ পাই। কি ছেলে মানুষই কথা বলছো? হয়তো তোমার কেউ পছন্দ করে, সেজন্যই এমন করে। তোমারটা আমারটা সম্পূর্ণ আলাদা বিষয়। তুমি আমাকে বিশ্বাস করছো না? তোমার ব্যাপারেই বলে সব বলে। আর সেও এই গ্রামের, তবে রাজু গুন্ডা না, কারণ সেটা একটা মেয়ে। কবে থেকে তোমার সাথে এমন হয়? 1 বছর প্রায়। কি কি বলে? কল রেকর্ডিং আছে? আমি তো অন করেই রেখেছিলাম, কিন্তু কিভাবে যেন ডিলিট হয়ে যায় বুঝি না। তুমি তাহলে চিন্তায় ফেলে দিলে। এর আগে বলো নি কেন এসব? আগে তো সেভাবে পাত্তা দেইনি, আর তোমার সাথে রিলেশনে যাওয়ার আগে থেকেই বলতো। তখন তো তোমাদের কাউকে চিনতাম না, আর যখন তোমার সাথে রিলেশনে গেলাম আমাকে বলেছিল তোমাকে যেন কিছু না বলি, আর তোমার ব্যাপারে অত সিরিয়াস ছিলাম না। তোমার ক্ষতি হলেও আমার কিছু যেত আসতো না, তাই আর কি বলা হয়নি। এখন তাহলে কেন বলছো? আমি ক্ষতি হলেই বা তোমার কি, তাই না? রহমত, আবার তুমি এমন কেন? আমাকে একটু বোঝো না, ভালোবাসো না? এখন তাহলে কেন বলছো আমার ক্ষতি হলেই বা তোমার কি, তাই না? কে বলেছে ইকরামণিকে রহমত ভালোবাসে না? তার জন্যই তার কিছু এত অপমান সহ্য করেও তোমার সাথে লেপটে আছে, নইলে কবে অন্য মেয়ের কাছে চলে যেতাম। মেরে ফেলবো একদম। আচ্ছা ইকরা, সেই নাম্বারে কল দাও তো, দেখো তো অন আছে কিনা। নাম্বার তো মুখস্থ নেই, তবে 2-3টা নাম্বার ডায়েরিতে লিখে রেখেছি। ডায়েরি এখন কাছে নেই, আমি বাসায় যেয়ে তোমাকে নাম্বারগুলো সেন্ড করবো নে। সেটাও রিস্ক হবে, কারণ মনে হচ্ছে আমাদের দুইজনের ফোনই কেউ হ্যাক করেছে, সব ইনফরমেশনও নিচ্ছে। ও আচ্ছা শোনো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, তোমার বড় ভাই সুমন ভাই আছে না, সে কোথায় থাকে? কেন জানি না তো, ভাইয়া কাউকে বলেনি।
সেই অপরিচিত নাম্বার থেকে প্রায়ই তোমার ভাইয়ের সম্পর্কে জানার চেষ্টা করত। বাট আমি তো ভাইয়ের সম্পর্কে কিছুই জানতাম না। না জানিই ভালো হয়েছে। খবরদার কোনো কিছু বলবে না। এবার আমার হিসাব কিছুটা ক্লিয়ার হয়েছে। ভাইয়া রাগ আমার ওপর খাটাচ্ছে। ভাইয়া কি দোষ করেছে জানি না, তবে আমার মনে হয় ভাইয়া বড় কোনো অপরাধ করেই গ্রাম ছেড়ে 3 বছর আগে পালিয়েছে। তখনই গাছের পেছনে কিছু লোকের পায়ের আওয়াজে পাতা নড়চড় করে ওঠে। কে ওখানে? সামনে আসতে বলছি। কে? বেরিয়ে আসো। ইকরা কিছুটা ভয় পেয়ে যায়। তার মুখোশ পরা দুটো ছেলে দৌড়ে পালিয়ে যায়। ইকরা আর রহমত উঠে দাঁড়ায়। এখানে থাকা ঠিক হবে না, চলে যাই চলো। আর হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। রহমত আশেপাশে ভালো করে দেখে নিল কেউ আছে নাকি, তারপর বলে, আমাদের পেছনে শত্রু লাগছে, বুঝেছো? এভাবে দেখা করা ঠিক হবে না। আমি কিছু করতে না পারলেও তোমার ক্ষতি করতে পারে। এখন থেকে প্রাইভেটে যাওয়ার আগে আমায় ইনফো করবে। আমি নিয়ে আসবো। কেউ কিছু বলবে আমি তোমার ফ্রেন্ড। আর আমি যে ফ্রেন্ড হতে পারবো না এমনও কোনো কারণ নেই, কারণ তোমার আগে থেকেই ছেলে ফ্রেন্ড ছিল। আর হ্যাঁ, একটা কাজ করো তো, তোমার সিমটা আমাকে দিয়ে দাও। বাসায় বলবে সিমের এমবি অফার ভালো না, তাই তুমি খুলে রেখেছো। আমি নিউ সিম দেবো, প্লাস নিউ ফোন দেবো। শুধু আমার সাথে কথা বলতেই সেটা চালাবে, ওকে? কেউ যেন জানতে না পারে সিমটা আমার কাছে, আর আমি তোমাকে একটা নিউ ফোন দিয়েছি এমনটা। এমনকি মিস্টার সিফাতও যেন না জানে। হ্যাঁ, কালকেই তোমার জন্য আমি বাটন ফোন কিনে আনবো, সেটা তুমি লুকিয়ে রাখবে। কিন্তু আব্বু, আপু, সিফাত ওরা যে কল দেয়। সবার নাম্বার সেভ করা না? হুম। আমি কারোর ফোন ধরবো না, আর নতুন সিমের নাম্বারটা দিয়ে দেবো সবাইকে। আর ওই ফোনে আমার কথা কারোর কাছে বলবে না। যেমন সিফাত বা মিস্টার জিজ্ঞেস করলেও এড়িয়ে যাবে। পুরো ফোনটা হ্যাক করা। আর একটা কথা, আমরা এখন দেখে আর এভাবে দেখাও করবো না। যা কথা হবে ছোট ফোনে। ইকরা ফোন থেকে সিম কার্ডটা দিয়ে দেয় রহমতকে। ওকে, আর তোমার ফোন? তোমারটার সাথে আমি একটা বাটন ফোন কিনবো তোমার সাথে কথা বলার জন্য। আর যদি কোনো খবর পাও এই রিলেটিভের সাথে আমাকে ইনফো করবে, মনে থাকবে তো? হুম। এবার হাঁটো, তোমায় বাসি পৌঁছে দিয়ে আসি। তুমি আগে যাও, আমি পিছনে আসি। কেউ যেন বুঝতে না পারে আমি তোমার সাথে বা তুমি আমার সাথে যাচ্ছ। আমি মিসরাতের বাড়ি যাই। কোথাও যাবে না, ডিরেক্ট বাড়ি যাবে, কারণ তোমার বাড়ি ছাড়া কোথাও তুমি সেভ না, বুঝেছো? আচ্ছা। ইকরা আগে হেঁটে চলে গেল, আর রহমত ইকরাকে ওর বাড়ি পর্যন্ত দিয়ে ভাবতে নিজের বাড়ি চলে গেল। শত্রুপক্ষ ওর খুব নিকটে আছে, কিন্তু কে বা কারা জানে না। আগে ভেবেছিল রাজগুন্ডা, কিন্তু ইকরার কথা শুনে বুঝলো এদের গ্যাংয়ে মেয়েও আছে। কিন্তু কে সে? আর তার সাথে রহমত বা তার ভাই সুমনেরই বা কি সম্পর্ক?